সংবাদ দুপুরে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। বাংলাদেশের রেলের উন্নয়ন সীমা বিভিন্ন খাতে $1 বিলিয়নের বেশি সহায়তা দেবে জাপান। সকালে জাপানের টোকিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রীর কৌশলগত অংশীদারিত্ব, শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক বাংলাদেশের সমর্থন এবং গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন খাতে 6টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ফাহিম ইউসুফের রিপোর্ট। শুক্রবার সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে জাপান সরকার। বৈঠকে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুক্তির আওতায় টোকিওর ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট $1.063 বিলিয়ন সহায়তা দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে দেশটি। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার উদ্যোগ, শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপানের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনুস। দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা। এ সময় ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উল্লেখ্য, গত 28 মে 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে বিপদগামী কিছু সেনা সদস্য নৃশংসভাবে হত্যা করে আধুনিক বাংলাদেশের এই রূপকারকে। মাত্র 45 বছর বয়সে অল্প সময়ে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয় সফল এই রাষ্ট্রনায়ককে হত্যার মধ্য দিয়ে ব্যাহত হয় আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রা। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছু দিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। 1953 সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন 1 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে 75-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি। 19 দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা।
জিয়াউর রহমানের নেয়া খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দুর্ভিক্ষ পীড়িত দেশ অল্প সময়েই খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। শিল্প খাত বেসরকারীকরণের মধ্য দিয়ে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্যে ঘটান বিপ্লব। শ্রমশক্তি ও পোশাক রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় উন্মোচন করেন নতুন দিগন্ত। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে গড়ে তোলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। কর্মসংস্থান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পররাষ্ট্রনীতিকে নিয়ে যান অন্য মাত্রায়। 1977 থেকে 81, 4 বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। দেশ, জাতি ও সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের সততার অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অগ্রযাত্রা হোঁচট খায় 1981 সালের 30 মে। দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের আরেক স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, স্বৈরাচার বিদায় হলেও দেশে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। শুক্রবার রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শুক্রবার নানা কর্মসূচি করে দলটি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতাকর্মীরাও। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সে দল বাংলাদেশের আত্মার দলে পরিণত হয়েছে। জাতীয় ক্রাইসিসে প্রত্যেক সংকটের মুহূর্তে জীবনের বাজি রেখে ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চায়, শুধু চান না ডক্টর ইউনূস। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস নির্বাচন চায় না। এ উপলক্ষে হাইকোর্ট মাজারের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। জাতির প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকির মুখে, স্বৈরাচার বিদায় হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। জিয়াউর রহমান বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কখনো থেমে থেমে বা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানায় বৃষ্টি থাকবে আরও 2 দিন।
সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে প্রতিটি বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করায় এর প্রভাবে দ্বিতীয় দিন শুক্রবার ভোর থেকে রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে ছিল দমকা হাওয়া। দিনভর টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিউ মার্কেট, মৌচাক, সায়দাবাদ, যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে ছুটির দিন থাকার পরও সড়কে দেখা যায় তীব্র যানজট। রাস্তায় অফিসগামী ও স্কুলগামী কাউকে ভোগান্তি না পোহাতে হলেও নিউ মার্কেট সড়কে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা ও খেটে খাওয়া মানুষ। একটু বৃষ্টি হলে আমাদের ব্যবসায়ীগুলো ভোগান্তিতে পড়ে। আমরা পানির নিচে থাকি, বিশেষ করে পানির নিচে থাকি, কোনো পদক্ষেপ নাই। পানি হইতে তো ব্যাটারি রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে সবসময়। আজকে শুক্রবার, বেচাকিনির সময় আজকেই ছিল। পানি জমলে তো আমাদের দোকান বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে। আর আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এই বৃষ্টি ১ জুনের পর ধীরে ধীরে কমে আসবে। স্থল নিম্নচাপ বর্তমানে আমাদের টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটা উত্তর পূর্ব দিক বা উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে, সেটা আজকে দিনের মধ্যে। এবং কালকে বা আজকে যে বৃষ্টিপাতটা আমরা দেখছি, গতকালকে, আজকে এবং কালকে একই ধারা দেখতে পারি, কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে। ১ তারিখ বা তার 2 তারিখের কাছাকাছি সময়ে আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৯৬ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে ২৮৫ মিলিমিটার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এতে উপকূলে দমকা হাওয়া আর ঝোড়ো বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌযোগাযোগ। বরিশাল, চাঁদপুর, বরগুনা সহ অন্যান্য জেলায় অভ্যন্তরীণ রুটে বন্ধ লঞ্চ চলাচল। নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে শুক্রবারও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হয়। বাতাসের তীব্র গতিতে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি সহ গাছপালা উপড়ে পড়ছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভ সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩-৪ ফুট বেশি উচ্চতায় উঠেছে। মহেশখালী, ঘটিভাঙা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নচাপে ভোলায় অস্বাভাবিক হারে বেড়েছে নদ নদীর পানি। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি। মনপুরা, তজুমউদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের, গবাদি পশু। ২ দিন যাবৎ বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ১ থেকে ১,৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বা এটা কম বেশি হতে পারে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল আমাদের বরাদ্দ আছে। আমরা সকলকেই চাল দিয়ে এই মুহূর্তে সহযোগিতা করছি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। নিম্নচাপ কেটে গেলেও নদীতে এখনো প্রচন্ড ঢেউ ও বাতাস রয়েছে। নদীতে প্রচুর উত্তাল, বাতাসের কারণে কোনো কিছু সি ট্রাক, ছোট নৌকা কোনো কিছু ছাড়তেছে না। এই জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এখান থেকে কোনো যাতায়াত নাই, স্পিড বোট বা ট্রলার বা কোনো ক্রুজার কিছুই চলতেছে না। ঘাট সংক্রান্ত যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব হাতিয়ার মানুষের জন্য স্থায়ী একটা সমাধান হয়। বরিশালে বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ রুটে এখনো বন্ধ লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। লঘুচাপের প্রভাবে ২০ ঘন্টা পর চাঁদপুর ঢাকা নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি ৪০ সেন্টিমিটার বেড়েছে। চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড।
সাতক্ষীরার আশাশুনিতে টানা বৃষ্টিতে মাছের ঘের প্লাবিত হলেও রিংবাঁধ দ্রুত বেঁধে ফেলায় ক্ষতির পরিমাণ কমেছে। তবে অতিবৃষ্টিতে শ্যামনগরে কিছু ঘের পানিতে একাকার, প্লাবিত হয়েছে সুন্দরবনের কিছু অংশ। এদিকে বরগুনায় সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। দীর্ঘ সময় পর অভ্যন্তরীণ রুটে নৌ ও ফেরি চলাচল শুরু হলেও ঢাকা থেকে ছেড়ে আসেনি বরগুনাগামী কোনো লঞ্চ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছুটির দিনে রাজধানীতে সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে নগরবাসীর। মশলার বাজারে এলাচির দাম বাড়লেও নিয়ন্ত্রণ রয়েছে অন্যান্য মশলার দাম। গরু মুরগির মাংসের দাম না বাড়লেও কিছুটা চড়া মাছের বাজার। এই ছিমেলের রিপোর্ট। ছুটির দিন সকাল থেকেই হাঁকডাকে ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজার, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শাকসবজি সহ বিভিন্ন নিত্যপণ্য। শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ সবজিতেই কমেছে দাম। বেগুন, টমেটো, পটল, শসার দাম রয়েছে সহনীয়। দাম কম থাকায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বর্ষার সময় কিন্তু সবজির দাম বেশি থাকার কথা, সেই তুলনায় অনেক কম। এখন মোটামুটি ঠিকই আছে, কিছুটা কম আছে। আলু, পেঁয়াজ, তারপর আদা, রসুন এগুলোর দামও তুলনামূলক কম আছে। হয়তো সিন্ডিকেটটা এখন একটু বন্ধ, তাই এই জন্য দামগুলো একটু স্বাভাবিক পর্যায়ে মনে হয় আসতেছে আর কি। বিক্রেতারা বলছেন বাজারে সবজি সরবরাহ বাড়ায় কমেছে দাম। পটল 20 টাকা 30 টাকা, পেঁপে আপনার 40 টাকা 50 টাকা, তারপর দুন্দুল 40 টাকা 50 টাকা, ঠিক আছে। ভেন্ডি 30 টাকা, পটল 30 টাকা, জালি 40 টাকা, লাউ 40 টাকা, বটবটি 20 টাকা, তারপর টমেটো 30 টাকা 40 টাকা, তারপর উস্তা 40 টাকা, বেগুন 40 টাকা। মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা চড়া মাছের বাজার। এদিকে এলাচির দাম বাড়লেও অন্যান্য মশলার দাম রয়েছে নিয়ন্ত্রণে। মশলার দরদাম সীমিত আকারে আছে, একটু জিরার দাম, এলাচের দামটা একটু বেশি আকারে আর কি। আর সব লং, এলাচি, দারচিনি এগুলো সব লিমিটের ভিতরে আছে দাম। কাঁচামাল সহ নিত্যদিনের সব পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারের নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সাধারণ ক্রেতাদের। এই ছিমেল, দেশ টিভি, ঢাকা।